নীলাকে নিয়ে যখন রুমের সামনে দাঁড়িয়ে আছি, বাড়িওয়ালা চাচা এসে চাবি দেওয়ার সময় বলে, আমাদের বৌমাটা কিন্তু বেশ মায়াবতী। তার গায়ের রং শ্যামলা হলেও দুজনকে অনেক মানিয়েছে। আমি চাবি হাতে নিতে যেয়ে বাড়িওয়ালার কথা শুনে থেমে যাই। পিছনে ঘুরে নীলার দিকে তাকালাম আমি। সে আমার দিকে হালকা মুখ বাঁকানো দৃষ্টিতে চেয়ে রইল। আমি নীলার দিকে তাকানোর আর সাহস পেলাম না। বাড়িওয়ালার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, জি চাচা, দোয়া করবেন। আপনাদের বৌমা এমনিতেই অনেক ভালো একটা মেয়ে। চাচা আমার হাতে চাবি দিয়ে বলে, সেজন্যই তো আমাদের তানবীর মেয়েটাকে সোজা বিয়ে করে এনেছে। যাও, ঘরে যাও, সুবিধা অসুবিধা আমাদের জানাবে। আমি আর কিছু বললাম না। চাচার হাত থেকে চাবি নিয়ে দরজার কাছে এলাম। চাচা চলে যায় সেখান থেকে। চাবি দিয়ে যখন দরজা খুলব পিছন থেকে, তখন নীলা বলল, আমি কি আপনার বউ? আমি একটু থেমে যাই। নীলার দিকে বাঁকানো দৃষ্টিতে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিলাম। দরজা খুলে ভিতরে আসি। তাকে নিয়ে রুমের দরজা আটকে দেওয়ার মতো সাহস আমার হচ্ছে না। আমি দরজার কাছেই ঠায় দাঁড়িয়ে রইলাম। নীলা ওর হাতের ব্যাগ বিছানার এক পাশে রেখে আমার দিকে ফিরল। গায়ে ওর লাল বিয়ের শাড়ি। বাড়িওয়ালার কোনো দোষ নেই। যে কেউ আমার সাথে নীলাকে দেখলে সদ্য বিয়ে করা আমার বউ ভাববে। আমাকে দেখে নীলা বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? দরজা আটকে দিন। আমি বড় রকমের একটা ঢোক গিললাম। একটা মেয়ের রুমে একটা ছেলে বিয়ে না করে থাকাটা আমার কাছে কখনো যুক্তিপূর্ণ বিষয় না। আমি ভয়ে বললাম, থাক না, খোলা থাকলে অসুবিধাটা কোথায়? নীলা একটু দ্রুত গলায় বলল, কেউ দেখে ফেলবে। বাসা থেকে পালিয়েছি, যদি হুট করে কেউ আসে। আর তাছাড়া আমি তো আপনার প্রেমিকা কিংবা বউ না। ভয় পাচ্ছেন কেন? দাঁড়ান, আমি আটকে দিচ্ছি। নীলা আমার কাছে আসে। দরজা ভিতর থেকে আটকে দিয়ে সে বিছানার ওপর যেয়ে বসল। আমি নীলার মুখের দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত প্রাসবন্ত ওর অধনা, যেন কিশলয়ের মতো তপ্ত তনুশ্রী আমাকে সংবরণ করছে ওর পানে। মেয়েটা আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, উনি আমাকে কেন আপনার বউ ভাবছিল? আমি তো আকাশের বউ হব, তার জন্যই তো পালিয়ে এলাম। আপনার বউ কেন ভাবছে? আমি একটু হাসি দিয়ে বললাম, আসলে তোমার গায়ে বিয়ের শাড়ি ছিল তো, আর আমি কখনো মেয়েদের সাথে এভাবে মিশিনি। চাচা দেখে ভেবেছে তুমি আমার বউ। নীলা মাথা নেড়ে আমার কথার সাথে সম্মতি জানায়। মেয়েটা আমার প্রেমিক নয়, সে আকাশ ভাইয়ের প্রেমিকা। নীলা আমার সাথে থাকায় সবাই তাকে আমার প্রেমিকা ভাবছে। ভাবাটাই তো স্বাভাবিক। মানুষের ভাবনার বিশালতা অনেক হয়ে থাকে। কেউ ঝর্ণা নিয়ে, কেউ পাহাড় নিয়ে, কেউ আকাশ নিয়েও ভাবে। নীলার দিকে তাকালাম। হাতে ফোন নিয়ে বেশ উৎকণ্ঠা হয়ে বসে আছে সে। আমি জানালার কাছে যাই। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে আমার মুখের ওপর এসে পড়ছে। না চাইতেও সূর্যের আলো যখন মানুষের চোখে মুখে এসে পড়ে, তখন সেটা থেকে আমরা বাঁচার জন্য ছাতা ব্যবহার করি। আমি এমন করি না। সূর্যের আলোর তীব্রতা অনুভব করি খুব করে। মাঝে মাঝে আলোকে প্রশ্ন করি, তোমার এত তীব্রতা কার জন্য? কাকে খোঁজো তুমি? সূর্যের আলো কোনো জবাব দেয় না। আমার কাছে সূর্যের আলো একটা বিদ্বেষী হিংসুটে প্রতীক। এই যে শুনুন, আকাশ আমার ফোন রিসিভ করছে না। আপনি একটু ফোন দেবেন তাকে। নীলার কথায় ঘুরে তাকায়। মেয়েটাকে দেখলেই বুকের ভেতরটা অচেনা অহেতুক বাজে এক অজানা অনুভূতি এসে সূর্যের মতো তীক্ষ্ণ প্রভাব বিস্তার করে। অসহ্য এক যন্ত্রণা অনুভব করি। এই যন্ত্রণাটা ঠিক কষ্টের নাকি না পাওয়ার বিশালতা বহন করে তা আমার জানা নেই। আমি আকাশ ভাইকে ফোন দিলাম। ফোন বন্ধ পাচ্ছি ওপাশ থেকে। আমি নীলাকে বললাম, চিন্তা করো না, হয়তো তিনি ব্যস্ত আছে। মানুষের ব্যস্ততার কোনো শেষ নেই, যথাসময়ে চলে আসবে। নীলা কিছু বলল না, আমার কাছে এসে দাঁড়ালো। আমি নীলার থেকে সরে আসার চেষ্টা করতেই সে কড়া গলায় বলল, সমস্যা কি আপনার? এমন করে সরে যাচ্ছেন কেন? আগে তো আমার আশেপাশে থাকার কত চেষ্টা করতেন, ভাবতেন বুঝতাম না আমি। গাধা মেয়েরা সবই বুঝে, শুধু প্রকাশ করে না। আমি ধরা পড়া দৃষ্টিতে নীলার দিকে তাকাই। সে বাহিরে চেয়ে আছে। বাড়িটা 4 তলা, আমার পরিচিত এলাকা।
আকাশ ভাই আজ সকালে ফোন দিয়ে বেশ উত্তেজিত গলায় বলেছিল, তানভীর, তুমি তো নীলার বাসাতেই যাবা, তবে ওর বাসাতে যাওয়ার দরকার নেই। দেখো, ও 4 রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। ওরে একটু সাথে করে তোমার পরিচিত কোনো এলাকায় নিয়ে যাও, একটা রুম ভাড়া করে তাকে রেখে এসো, আমি পরে দেখা করব। আকাশ ভাই ফোন কেটে দেয়। আমি কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকি। আগে যখন নীলার কাছাকাছি থাকতাম তখন থেকে মেয়েটাকে নিয়ে কল্পনাতে কতদূর যে ভেসে যেতাম তার কোনো ইয়ত্তা নেই। মানুষ কল্পনা করতে ভালোবাসে, যার মধ্যে কল্পনা শক্তি নেই সে মানুষই না। প্রতিটা মানুষের কল্পনাতে একটি নিজস্ব জগৎ থাকে। সেই জগতে শুধুমাত্র সেই প্রত্যাবর্তক আর তার প্রেয়সীর থাকে অগাধ স্বাধীনতা। আমাকে একটা সত্য কথা বলবেন? নীলার কথা শুনে সূচক শব্দ ব্যক্ত করলাম। সে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? নীলার কথায় আমি চমকে উঠি। ভালোবাসে কিনা জানি না, তবে মেয়েটার প্রতি এক বিশাল আসক্ত আমার মধ্যে নেশাক্ত জমিয়ে দিয়েছিল। তার কবলে পড়ে আমি তাকে নিয়ে ভাবতাম। সেই ভাবনাতে থাকতো বিশাল পাহাড়ের চূড়ায় দুজন হাঁটছি, ঝর্ণার পানিতে পা ডুবিয়ে হাঁটছি। চিৎকার করে তাকে বলছি, নীলা তুমি শুধুই আমার, আর কারো না। ভাবতাম অঝোর বৃষ্টিতে গা ভিজিয়ে ভালোবাসার বৃষ্টি বিনিময় করেছি। ভাবতাম শীতের একান্ত জারি মিশ্রিত সময়ে তার চাদরে আমার শীতাতপ অনিয়ন্ত্রিত হোক। সে ভাবনাতে থাকতো প্রজাপতির বেশে আমি নীলা নামক ফুলের বহিরা বরণে বসেছি। কি হলো, চুপ করে আছেন কেন? আমাকে নিয়ে যে নামহীন চিঠি লিখেছিলেন সেটা কিন্তু আমি জানি। চিঠির নামটা কি আজগবি না ছিল? শেষ বেলা, এটা কোনো নাম? বেলা শেষ হয় জানি, শেষ বেলা আবার কি? সেখানে আমার গতানুগতিক আচরণের যে কারি বর্ণনা ছিল তা ভাবছেন আমি পড়িনি? নীলার কথা শুনে আমি অনেকটাই ভয় পেলাম। ভয়ের কারণ আছে, সে হলো আকাশ ভাইয়ের প্রেমিকা। আর বড় কথা, নীলা আকাশ ভাইকেই ভালোবাসে। যখন আমি নীলাকে আনতে রাস্তার মোড়ে আসি, দেখি ও একটি চায়ের দোকানে বিয়ের শাড়ি পরে বসে আছে। নীলার বিয়ে হবে আজ, তা আমি জানতামই না। না জানারই কথা। আমাকে দেখেই সে ছুটে এসে বলে, আকাশ আপনার মতো একটা হাদারামকে কেন পাঠালো? চলুন এখনই, বাড়িতে এখনো কেউ জানেন না আমি বের হয়ে চলে এসেছি। আবার আপনি যেন ফোন দিয়ে বলবেন না আন্টি নীলা তো পালিয়েছে। চলুন, আকাশ না আসা অবধি আপনি আমার সাথেই থাকবেন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে আমাকে টেনে নিয়ে চলে আসে। আকাশ ভাই যখন ফোন করেছিল তখন আমি আগে থেকেই বাড়িওয়ালা চাচাকে ফোন করে রুমের ব্যবস্থা করে রাখি। নীলা প্রশ্ন করল, বলুন, আমাকে ভালোবাসেন নাকি? আমি আর চোখে তাকিয়ে বললাম, ভালোবাসি? এটা তোমাকে কে বলল? কখনো কি আমি তোমাকে এসব জানিয়েছি? আর তাছাড়া ভালোবাসা হলো দুমুখী আলাপন, যে আলাপনে থাকে আকতি মিনতি ছন্দপতনহীন গল্পের পৃষ্ঠা। আমার মনের 1000 পৃষ্ঠাতেও তোমার নামের কোনো ছন্দ তো লেখা হয়নি, তাহলে ভালোবাসা কেন আসবে? নীলা একটু হাসল। বুদ্ধিমানদের সামনে মিথ্যা বললে তারা বুঝে যায়, তখন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে থাকে। আপনি গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু মিথ্যেটা শক্তভাবে বলতে পারেন না। ভালোবাসা আর ভালো ক্যারিয়ার দুটোই সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে হয়, না হলে দুটোর জন্যই মানুষ একেবারে শেষ হয়ে যায়। আমি নীলার থেকে সরে এসে দরজার কাছে দাঁড়ালাম। সকাল থেকে তো কিছুই খাওনি, দেখি বাহিরে কিছু পাওয়া যায় কিনা। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাহিরে এলাম। উদ্দেশ্য হসপিটাল রোড। আমি সাদা চাদর বিছানো বেডের পাশে বসে আছি। সামনে আমার বন্ধু তীব্র হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। আমার দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে একটা হাসি দিল সে। মুখে মুচকি হাসি রেখে বলল, তানভীর, তিথি আমাকে দেখতে আসেনি, অথচ ওর জন্য আমি কত বড় পাগলামি করলাম। ডাক্তার বলল আমি বাঁচব না আর। নেশায় অজস্র অ্যালকোহল আমার বুকের নিঃশ্বাসনালী চুপসে নিয়েছে। কয়েক ঘন্টা আমি আছি এই রঙিন আলোর জগতে। মেয়েটাকে আমি এত ভালোবাসলাম, সে বুঝলো না। তানভীর, ভালোবাসা কেন
এত কষ্ট দেয় বলতে পারিস? তীব্রর কথা শুনে আমি বললাম, ভালোবাসা বড়ই অদ্ভুত। কেউ পেয়েও কষ্টে ভোগে, আবার কেউ না পেয়েও কষ্টে থাকে। ভালোবাসা একতরফাতেই সীমাবদ্ধ রাখা ভালো, কিন্তু রবীন্দ্রনাথ তো বলেছে, যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমারই ছিল, কিন্তু তাকে তো আগে ভালোবেসে কাছে রেখে তবেই তো ছেড়ে দিতে হবে। সূচনা বড়ই বিদঘুটে হলে শেষটা করুণতায় থাকবে। তীব্র শব্দ করে হাসল, তারপর বলল, যা বাড়ি যা, নীলার কাছে যা। মেয়েটাকে বলেছিস তুই যে তাকে ভালোবাসিস? এত করে বললাম যে গ্রহণ করুক বা না করুক, অন্তত তাকে জানা। আমি তীব্র থেকে উঠে সরে এলাম। দীর্ঘ শ্বাস নিয়ে বললাম, কিছু ভালোবাসা একতরফাতেই বেশ মানায়। এতে ভালোবাসার পর কষ্ট পেলেও সে মানুষটা যে ভালো থাকবে, এটাই হলো একতরফা ভালোবাসার বিশাল পাওয়া। কল্পনাতে সে থাকবে ধোঁয়াশা হয়ে। আমি তাকে সুপ্ত থেকে তীব্রতর ইচ্ছায় স্পর্শ করতে যাব, তখনই সে হারিয়ে যাবে। থাক, আবার দেখা করব। তীব্র কপাল কুঁচকে বলে, তোর মতো একটা গাধা আর দেখিনি। তানবীর শোন, আমি তিতিকে খুব অনুভব করি। আমি বাঁচতে চাই, আমি সত্যিই বাঁচতে চাই। আমি তীব্র থেকে চলে আসলাম। হাসপাতাল থেকে বেরিয়ে আসি। তীব্র তিথিকে খুব বেশি ভালোবাসে। তিথি হলো তার স্ত্রী। তীব্র তিথিকে বিয়ে করেই ভালোবেসেছে। সমাজে কিছু মানুষ থাকে যারা বিয়ের পর ভালোবাসতে চায়। তীব্র ঠিক এমন, অথচ তার এই পবিত্র ভালোবাসাটাই এখন নষ্ট হয়ে গেছে। তিথি এখন অন্যের। তীব্রকে একখানা মরণপত্র দিয়ে জানিয়ে দিয়ে যায়, তীব্র, আমি তোমাতে বিরক্ত, ভালো থেকো, আর ফেরা হবে না তুমি নামক চেনা ঘরে। তীব্র সেদিন ছুটে আসে আমার কাছে, চোখে একরাশ পানি নিয়ে আমাকে বিষাদের গল্প শোনায়। আমি শুধু চুপচাপ ওর কথাগুলো শুনি। তার বলা শেষে জোর দাবিতে বলেছিলাম, চিন্তা করিস না, চল তিথিকে খুঁজে বের করি। সে আমার কাঁধে হাত রেখে জানায়, না, তাকে খোঁজার দরকার নেই। ভালোবাসা দেওয়ার পরও যে থাকে না, সে কখনো হয়নি, আর হবেও না কখনো। নীলার রুমের দরজায় টোকা দিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে চিৎকার গলায় শুনলাম, আকাশ আসো, তুমি একটা পচা লোক। নীলার মুখে আকাশ নাম শুনতেই বুকটা ধক করে উঠল। সে এসে দরজা খুলে দেয়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, ওহ, আপনি আসুন, চিন্তা হচ্ছিল অনেক। আমি ভিতরে প্রবেশ করলাম। খাবারগুলো টেবিলে রেখে দূরে এসে দাঁড়ালাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, অন্যের গার্লফ্রেন্ডকে লুকিয়ে ভালোবাসার জন্য আপনার শাস্তি দেওয়া দরকার, বুঝলেন? আমি নীলার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই কষ্ট পাচ্ছি অনেক। আমি বললাম, ভালোবাসি না তোমাকে। তাই নাকি? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আকাশ ভাই তোমাকে ভালোবাসে। আর আপনি? তুমি আকাশ ভাইকে ভালোবাসো। আর আপনি? নীলার এমন হেয়ালি কথাগুলো খুব অসহ্য লাগছে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। মনের মধ্যে অনিকেত প্রান্তরের সুর যেন তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে দিচ্ছে। তবুও এই দেওয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা। তোমার চেতনায় যত উচ্ছ্বাসিত আলো, রং আকাশের মতন, আকস্মাৎ নীল, নীল ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কোনো পথ ভেঙে দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। ফোন বেজে ওঠে আমার। পকেট থেকে ফোন বের করে তাকে দেখি আকাশ ভাইয়ের ফোন। আমি রিসিভ করি। হয়তো সে বলবে নীলাকে নিয়ে কাজী অফিসে এসে বিয়ের সাক্ষী দিতে। আমি যেন ঠিক এটা শোনার অপেক্ষাতে ছিলাম। তিনি ওপাশ থেকে বললেন, তানভীর, আমি আসতে পারবো না। নীলাকে তুমি বাসায় পৌঁছে দাও, আমাকে যেন সে মাফ করে দেয়। আমি নীলাকে সবটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু একটা অচেনা ভয় কাজ করছে। আমাকে খুঁজবে না, খুঁজলেও পাবে না। একটা কথা মনে রেখো, যে নিজ ইচ্ছায় হারিয়ে যেতে চাই, তাকে খুঁজলেও পাওয়া যায় না। আকাশ ভাই ফোন কেটে দিলেন। আমি নীলার দিকে ফিরলাম।
দেখি সে আমার সামনেই দাঁড়িয়ে আছে, খুব কাছে। আমি একটু চমকে গেলাম। নীলাকে বললাম, চিন্তা করো না, আকাশ ভাই আসবে। নীলা আমার দিকে রাগী চোখে তাকালো। আমি একটু ভয় পেলাম। নীলা বলল, আমি জানি সে আসবে না, আমি সবটা শুনেছি, চলুন বাসায় যাব। আমি আবারও একটা ভয়ের ঢোক গিলে নিলাম, কারণ নীলার গায়ে তখনও বিয়ের শাড়ি। যদি এভাবে তাকে আমি নিয়ে যাই, সবাই ভাববে আমি নীলাকে নিয়ে পালিয়েছি। কিন্তু এভাবে নীলাকে রেখে যেতেও তো পারবো না। নীলা আমার কাছ থেকে ফোন কেড়ে নিল। আকাশের নাম্বারে ফোন দেয় ও। আকাশ ভাই ফোন রিসিভ করে। নীলা স্পিকার অন করে বলা শুরু করে, হারামি, তোকে আমি ভালোবাসবো ভেবেছিলাম। আমি ভাবছিলাম তুই অনেক ভালো হবি। যেই দেখলি আমি সব ছেড়ে পালিয়ে এসেছি, আমার হাত ধরলি না কেন রে? আমার বাবা জিনিস নিয়ে আসেনি বলে তোর জন্য আমি কোনো কিছু না ভেবেই চলে আসলাম। আর তুই, তোকে আর কে খুঁজবে? তুই আমাকে ভুলেও খুঁজবি না। নীলা কল কেটে ফ্লোরে ফোনটা আছাড় দেয়। আমার সাধের ফোন এভাবে নীলা নষ্ট করবে ভাবতেই পারেনি। সে বিছানা থেকে ব্যাগ হাতে নিল, আমার কাছে এসে বলল, চলুন গবের ছেলে, এখনো ফোনের চিন্তা করছে। কই, আমার চিন্তা করবেন একটু? তা না, চলুন সাথে। আপনাকে নতুন ফোন কিনে দেওয়া হবে। আমাকে বিয়ের পরও প্রাইভেট পড়াবেন। নীলা আমার হাত ধরে টেনে বের করলো রুম থেকে। বাইরে চাচার সাথে দেখা। আমাদেরকে চলে যেতে দেখে তিনি বললেন, কি ব্যাপার, তোমরা কি রুম নেবে না? চলে যাচ্ছ কেন? নীলা অনেকটা কড়া গলায় বলল, রুম যেন খালি থাকে। বাবা যখন মেনে নেবে না, আবার একটু পর আসবো। চাবিটা আমার কাছেই থাক। আমি নীলার কথায় বোবা হয়ে যাই। রাস্তার পাশে এসে দাঁড়াই। একটা রিকশাকে থামালাম। নীলা উঠে বসে। আমাকে ইশারায় বসতে বলল ও। আমি উঠে বসি। রিকশা চলছে। নীলা হলো আমার স্টুডেন্ট। মেয়েটার গায়ের রং ফর্সা না হলেও বেশ চমৎকার ওর মুখশ্রী, যা রোজ পড়াতে যাওয়ার পর তাকিয়ে দেখতাম। টিচার হয়ে ছাত্রীকে প্রেম নিবেদন করব, এটা ঠিক কখনো মানানসই নয়। তাই একতরফাতেই নীলাকে নিয়ে কল্পনাতে আমি অনুভূতি সাজাতাম। সেই অনুভূতিতে থাকতো বিশাল ভালোবাসার রং মিছিল। আমরা নীলার বাসার সামনে এসে দাঁড়ালাম। ভিতর থেকে নীলার পালানো নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে অনেক। আমি আগে যেয়ে বাড়ির মেইন গেট খুললাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার পেছনে নীলা দাঁড়ানো। ওর হাত থেকে ব্যাগটা নিয়ে ভেতরে এসে দাঁড়ালাম। আন্টি দৌড়ে আসে সবার আগে। আমার দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি নীলাকে খুঁজে নিয়ে এসেছো? কত বড় বেয়াদব একটা মেয়ে, বিয়ের দিন পালিয়ে যায়। কোথায় পেয়েছো তাকে? 2-3টা চড় দিতে পারোনি ওকে? কান ধরে উঠবোস করাও। আমি আন্টির কথা শুনে নীলার দিকে তাকালাম। নীলা আমার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সেখানে আঙ্কেল আসাতেই সে থেমে যায়। আঙ্কেল বলে, কত জায়গাতে খুঁজলাম, কখনো ভাবিনি তুমি ওকে খুঁজে আনবে। আগেই তোমাকে জানাতাম। আমি আমতা আমতা করে বললাম, বিয়ে কি আবার হবে? আন্টি সাথে সাথেই বলে, কে বিয়ে করবে ওকে? বিয়ের দিন পালানো মেয়েকে কোনো ভালো ছেলে বিয়ে করবে না। তারা বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। তুমি কাল থেকে আবার পড়াতে এসো। আমি বোকার মতো আন্টির দিকে তাকিয়ে থাকি। ব্যাগটা আঙ্কেলের দিকে বাড়িয়ে বললাম, কিন্তু আন্টি। আমার হাতে চিমটি কাটে নীলা। আমার কাছে এসে ফিসফিস করে বলে, বলে দেব, আপনিই কিন্তু আমাকে নিয়ে পালিয়েছিলেন। মা কি বলল শুনেছেন? কাল থেকে পড়াতে আসবেন। দেরি করলে খবর আছে। আর যদি কেউ কিছু জানে, তাহলে কিন্তু বলে দেব আপনি আমাকে নিয়ে পালিয়েছিলেন। নীলা কথাগুলো বলে আন্টির সাথে বাড়ির মধ্যে চলে গেল। আমি শুধু বোকাশোকা দৃষ্টিতে ওদের চলে যাওয়া দেখছি। তবে এখানে আর দাঁড়ানো যাবে না, যেতে হবে হসপিটালে। বন্ধুর পাশে থাকতে হবে আমার। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। কেউ হঠাৎ করে বিশাল কিছু পায়, আবার কেউ না চাইতেও অনেক বড় কিছু হারায়। গল্পটি এই পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।